আসসালামু আলাইকুম। 52 ওয়ার্ল্ডের আন্তর্জাতিক খবরে স্বাগত। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। ইরানের রেভলিউশনারি গার্ড এবং হামাস উভয়ই এই হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছে। নিউ ইয়র্ক টাইমসের মতে হামলায় রিমোট কন্ট্রোল বোমা ব্যবহার করা হয়েছিল, যা 2 মাস আগে তেহরানের একটি গেস্ট হাউসে মোসাদ দ্বারা স্থাপন করা হয়েছিল। ইরানের রেভলিউশনারি গার্ডের কর্মকর্তারা জানান 2020 সালে ইরানি পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরি জাদেকে হত্যা করতেও একই ধরনের রিমোট কন্ট্রোল মেশিন গান ব্যবহার করা হয়েছিল। হানিয়াকে হত্যা করতে মোসাদ এবার রিমোট কন্ট্রোল বোমার আশ্রয় নেয়। হানিয়া হত্যার পর বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়। তুর্কি সংবাদ মাধ্যমে দাবি করা হয় এই হত্যাকাণ্ডে অমিত নাকেশ নামে এক ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি গুপ্তচর জড়িত ছিলেন। বিভিন্ন তুর্কি মিডিয়া এই ব্যক্তিকে মোসাদের এজেন্ট হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করে। তবে পরে প্রমাণিত হয় যে অমিত নাকেশ নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। হিব্রু শব্দ হেমিট নাকেশ, যার অর্থ হত্যাকারী, এই শব্দটি থেকে এই ভুল বোঝাবুঝি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় হেমিট নাকেশ শব্দটি ভুলবশত অমিত নাকেশ হয়ে যায়। ইরান এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের অঙ্গীকার করেছে, তবে ইসরায়েল এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবে অমিত নাকেশ নামে একটি কাল্পনিক চরিত্র তৈরি করে বিভ্রান্তি ছড়িয়েছে। এদিকে ইসরায়েলে ইরান ও দেশটির মিত্র হিজবুল্লাহর হামলা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবিলম্বে এই হামলা চালানো হতে পারে বলে G7 মিত্রদের কাছে জানিয়েছেন তিনি। সূত্রের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এ খবর দিয়েছে, ইরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের পর মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কার মধ্যেই ওয়াশিংটনের এমন আশঙ্কার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। হামাস ও হিজবুল্লাহ নেতাদের পক্ষ থেকেও গত কয়েকদিন ধরেই তাদের নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হচ্ছে। দলগুলোর নেতাদের অবস্থান হচ্ছে এই প্রতিশোধ নিতে গিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে একটি যুদ্ধ লেগে গেলেও তাদের কিছু করার নেই। ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান আলমাই তার সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে অচিরেই একটি সর্বাত্মক হামলা চালাবে, যেখানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এই হামলায় অংশ নেবে। আলমাই ধারণা করছে ইরান গত 14 এপ্রিল যে হামলা চালিয়েছিল, এবারের হামলা হবে তার চেয়ে ভয়ঙ্কর। ওই দিন ইরান তার দামেস্কস্থ কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আরব বিশ্ব ও মার্কিন কর্মকর্তারা ইরানকে বোঝানোর চেষ্টা করেছিল তারা যেন ইসরায়েলে হামলা না চালায়, কিন্তু জবাবে ইরান ও হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে নেতাদের হামলার শোধ নিতে তারা হামলা চালাবেই। এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার শঙ্কার বিষয়টি বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার সুখর। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উত্তেজনা নিরসনে জর্ডান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইরানে গিয়েছিলেন, কিন্তু দেশ দুটির দূতদের তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলি হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এ অবস্থান থেকে পিছু হটা সম্ভব নয়। আরেক মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, তেল আবিবের আশঙ্কা টানা কয়েকদিন ধরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। সম্ভাব্য ওই হামলায় মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দলটি জানিয়েছে তারা ড্রোন দিয়ে আইলেট হাসাহারে ইসরায়েলি সামরিক বাহিনীর 91তম ডিভিশনের ব্যারাকে আক্রমণ করেছে। সরাসরি চালানো এই হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে। তেল আবিবের তরফে হামলায় তাদের 2 সেনা আহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। ফুয়াদ শুখরের হত্যাকাণ্ডের পর উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় ইতালি ও তুরস্ক তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি লেবাননে অবস্থানরত ইতালীয়দের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে ইতালিতে ফেরার আহ্বান জানিয়েছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন। গতকাল ভারতীয় দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন, কিন্তু 2 দিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতেই রয়ে গেছেন।
হিন্দু আরও জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন, তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহেনা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। সেখানে শেখ রেহেনার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন। ফিনল্যান্ডে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দপ্তরে, তবে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন, কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয়। তবে তার পাসপোর্টে আগে থেকে মার্কিন ভিসা লাগানো ছিল, কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই এটি বাতিল করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তাই তার এই ভিসাটি আর বৈধ থাকছে না। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দ্য হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে, কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে। ঠিক এ কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভারত আশ্রয় দেয়নি। শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে পড়েছে নয়াদিল্লি, এমনটা সোমবার ইঙ্গিত দিয়েছে দেশটির এক কূটনীতিক। সোমবার বিকেলে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে তখনও চরম অনিশ্চয়তা, ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে মেসেজ করেছিলাম, শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি, আপনি কিছু শুনেছেন? সাথে সাথে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। বাংলাদেশে রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তা তার ওই মন্তব্যে স্পষ্ট ছিল। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক মৃতি পট্টনায়ক এই কথাটাই আবার বলছেন একদম চাছা ছোলা ভঙ্গিতে। এদিন একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চান তাহলেও ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা। ডক্টর পট্টনায়ক যুক্তি দিচ্ছেন, বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা। ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো, তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান। তিনি বলেন, এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দেবে। অপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত আবার যুক্তি দিচ্ছেন, 1975-এ যে পটভূমিতে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী সরকার ভারতে আশ্রয় দিয়েছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তখন যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয়। ওই সময়কার মতো শেখ হাসিনাকে তো আর পান্ডারা রোডের একটা ফ্ল্যাটে কার্যত কোনো নিরাপত্তা ছাড়াই রাখা যাবে না, এখন সম্পূর্ণ অন্য ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা তসলিমা নাসরিনও নন যে দিল্লি পুলিশের পাহারায় শহরের কোনো ফ্ল্যাটে তাকে রাখা যাবে, আর এই সিদ্ধান্তের জিওপলিটিক্যাল রিস্কটাও অনেক বেশি, সেটাও মাথায় রাখতে হবে। এই পর্যবেক্ষকরা দীর্ঘমেয়াদে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিরুদ্ধে যুক্তি দিলেও সম্পূর্ণ অন্য কথা বলেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি যদি কোনো কারণে ভারতে থাকতে চান তার মর্যাদা ও সম্মান অনুযায়ী যথাযথ পর্যায়ে তার সাথে আমাদের এনগেজ করতে হবে, এখানে দ্বিতীয় কোনো ভাবনার অবকাশ নেই, বলছেন শ্রিংলা। সোজা কথায় পুরনো ইতিহাস ও এতদিনের সম্পর্ককে মাথায় রেখে তার ইচ্ছাকে ভারতের সম্মান দিতে হবে, এটাই তার যুক্তি। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত আবার মনে করেন, এখনই স্থায়ীভাবে না হলেও শেখ হাসিনাকে নিয়ে ভারত তার দায়িত্ব এড়াতে পারে না। তিনি বলেন, যতদিন না তৃতীয় কোনো দেশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে তিনি আশ্রয় নিশ্চয়তা পাচ্ছেন ততদিন পর্যন্ত ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতেই রাখা।